আসসালামু আলাইকুম। আশা করি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এবং সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইতিহাসের আরেকটা ক্লাস নিয়ে আজকে আমাদের আ কথাবার্তা হবে আবারও এবং বরাবরের মতো আমি আপনাদেরকে আরেকবার একটু জাস্ট আ মনে করিয়ে দিতে চাচ্ছি যে আমাদের প্রাচীন বাংলার যে ইতিহাসের আম নমস্কার, ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আচ্ছা। সো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আচ্ছা, প্রাচীন বাংলার ইতিহাসের যেই পার্টগুলা আমরা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য পড়ছি বা পড়বো, এটার কিন্তু হচ্ছে এখান থেকে নম্বর আসার পরিমাণ খুবই কম। এখান থেকে খুবই সিলেক্টিভ পড়তে হবে এবং হচ্ছে যেগুলা ইম্পোর্টেন্ট আমি এক্স্যাক্টলি ওই জায়গাগুলোতেই আপনাদেরকে বলব যে ফোকাস করতে। খুব ডিটেইল ইতিহাস আসলে এখানে বা খুব বেশি ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে জানার দরকার নাই। এবং প্রিলিমিনারি পরীক্ষা যারা এখানে ১ম বার দিচ্ছেন, আমার ক্লাস করছেন যারা ১ম বারের প্রার্থী এবং যারা একাধিকবার দিয়েছেন কিন্তু পাস করতে পারেন নাই। আর যারা একাধিকবার দিয়ে পাসও করেছেন, আবারও করছেন ক্লাস, সবার জন্য একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন সেটা হচ্ছে আ আচ্ছা, আমি হচ্ছে গিয়ে জাস্ট বিফোর স্টার্টিং দ্য ক্লাস একটু বলে দেই, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক লাইভে যাচ্ছে। লাইভ এমসিকিউর এবং লাইভ এমসিকিউ এর যে অফিসিয়াল ফেসবুক এবং হচ্ছে ইউটিউব চ্যানেল ২ খান থেকেই লাইভ হচ্ছে। তো আশা করি আজকের ক্লাসে আরো পার্টিসিপেন্ট আমরা পাবো বেশি এবং হচ্ছে আপনাদের কোনো জায়গায় কোনো ক্লিয়ার কনস মানে কোনো জায়গায় যদি কোনো ক্লিয়ারিফিকেশন লাগে ফিল ফ্রি টু আস্ক। কারণ ধরেন এত লাইভ ইন্টারাকশন এর মধ্যে অনেক সময় দেখা যায় অনেক যেই বিষয়গুলো আমাদের একটু কনফিউশন থাকে সেগুলো আমরা একটু ক্লিয়ার করে নিতে পারি। আর আমার কাছে যেটা মনে হয় গৎবাঁধা পড়ার চেয়ে আপনার যেই জায়গাগুলোতে কনফিউশন আছে সেই জায়গাগুলো যদি ক্লিয়ার করে নিতে পারেন, এটা আপনার প্রিপারেশনটাকে হোলিস্টিক করতে হেল্প করে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অন্তত বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আমি এটা সবসময়ই বলি এবং আপনাদেরকে আবারও বলছি যে খুব ডিটেইলে পড়তে যাবেন না। খুব ইন ডেপথ নলেজ কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য লাগবে না। আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলী এখান থেকে লিখিত পরীক্ষায় যেসব প্রশ্ন আসে সেগুলা কিন্তু আপনাদের প্রিলিমিনারির পরীক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন খুবই কম হয়। ঠিক আছে? কিছু টপিক বাংলাদেশ বিষয়াবলীর যেমন হচ্ছে সংবিধান, তারপরে হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ, তারপরে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ, এই সংক্রান্ত জায়গাগুলাই আপনার প্রিলি থেকে যে আপনি নলেজটা গ্যাদার করছেন সেটা কিছু জায়গায় আপনার এপ্লাই করার সুযোগ থাকে। কিন্তু আপনার বাকি যেসব জিনিসপত্র সেগুলা কিন্তু আপনি রিটেন পরীক্ষাতে খুব ডিটেইল, খুব ইন ডেপথ কখনোই কোনো কোয়েশ্চেন পাবেন না। এইজন্য যারা বুদ্ধিমান তারা হচ্ছে এমন জায়গাগুলাতেই থাকবে যেইটা তার পরীক্ষার প্রশ্নে আসবে। কারণ আমি যেটা বিলিভ করি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনাকে দেখবে আপনি পরীক্ষাটায় পাস করতে পেরেছেন কি পারেন নাই, আপনার নলেজ বা আপনার যে ক্যারিশমা বা আপনার ক্রিয়েটিভিটি দেখানোর গ্রাউন্ড হচ্ছে আপনার রিটেন পরীক্ষা। প্রিলিতে জাস্ট স্মার্ট ভাবে শুরু করবেন, টু দি পয়েন্টে পড়বেন, যতটুকু প্রয়োজন ততটুকু পড়বেন, খুব ডিপে যাওয়ার দরকার নেই। কারণ ইতিহাস এমন এক জিনিস আপনি এটাকে নিয়ে যত বেশি নাড়াচাড়া করবেন এটার খালি দুয়ার খুলতেই থাকবে এবং এটার কোনো শেষ নাই। আচ্ছা, সো আমরা এখন ক্লাসটা শুরু করি। দেখেন লাস্ট ক্লাসে আমরা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিভিন্ন যে জনপদগুলা, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটু পড়ে নিতে বলেছিলাম বিভিন্ন বিহার, তারপরে যে প্রাচীন পুরাকীর্তির যেই স্থাপনাগুলা ছিল সেই জায়গাগুলা, তারপরে হচ্ছে আমরা আরো দেখেছিলাম হচ্ছে গুপ্ত বংশ, সেন বংশ, পাল বংশের যেই পার্টটা। আজকে আমরা হচ্ছে শুরু করব মূলত বাংলায় মুসলিম শাসনের যেই চিত্র। ঠিক আছে? বাংলায় মুসলিম শাসন। আচ্ছা, এই বাংলায় মুসলিম শাসন মূলত হচ্ছে আমরা লাস্ট ক্লাসের ফ্লোতে যদি চিন্তা করি সেই ক্ষেত্রে হচ্ছে
যে আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, উনি হচ্ছেন আমার যেই সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেন, ঠিক আছে? লক্ষণ সেনকে তিনি হচ্ছে হটিয়ে তিনি উপমহাদেশ তথা ভারতবর্ষ এবং বাংলা ভারতবর্ষের একটা অংশই তো, বা প্রদেশ বা একটা অংশ হিসেবে বাংলাকে আমরা চিন্তা করি। কাজেই তুর্কি শাসনটা হচ্ছে ভারত উপমহাদেশে যখন শুরু হয়েছে, তখন কিন্তু একটা সম্পূর্ণ ট্রানজিশনাল পিরিয়ড। আচ্ছা, সেন বংশ দেখেন মানে ট্রানজিশনটা কেন? মূলত সেন বংশের যে শাসকরা তারা ছিলেন সনাতন ধর্মের বিশ্বাসী, প্লাস হচ্ছে গিয়ে তাদের যেই বিভিন্ন ধরনের বিশ্বাস, কালচার, তাদের যেই প্র্যাকটিস সবকিছুই কিন্তু মুসলিম কালচার, প্র্যাকটিস সবকিছু থেকে ভিন্ন। কাজেই যখন একটা এত বড় ট্রানজিশনের ভিতর দিয়ে একটা জনপদ বা একটা এত বৃহৎ এরিয়া যায়, তখন মানে স্বাভাবিকভাবেই দেখা যায় যে সেই জায়গাটা আসলে স্টেবল হওয়ার জন্য একটু সময় বেশি লাগে। আচ্ছা, আমি প্রশ্নগুলো একটু পরে এন্টারটেইন করি, নাহলে ক্লাসের ফ্লোটা থাকে না, ঠিক আছে? আর অবশ্যই প্রশ্ন করবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব, কিন্তু এটা ক্লাসের শেষের দিকে, ঠিক আছে? আপনারা প্রশ্নগুলো জাস্ট লিখে রাখেন, আমি এটা পরে এন্টারটেইন করছি। আচ্ছা, তো যেই জিনিসটা দেখা যায় যে আপনার যখন এই মুসলিম শাসনটা শুরু হয় বাংলাদেশে না, ভারত উপমহাদেশে তথা বাংলা সহ সব সব জায়গায়, তখন গ্র্যাজুয়ালি এই মুসলমান শাসনটা শুরুর সাথে সাথেই খুব অরাজকতাপূর্ণ একটা সময় কিন্তু তখনকার জনপদরা ফেস করতে থাকে। দেখা যায় যে আপনার সমস্ত, যেহেতু সমাজ ব্যবস্থাই চেঞ্জ, এখানে অর্থনীতি হোঁচট খাচ্ছে, এখানে আপনার সমাজনীতিগুলো হোঁচট খাচ্ছে। সবচেয়ে বড় যেই বিষয়টা, সেটা হচ্ছে ধর্মীয় অনুভূতির যে জায়গাগুলা, সেই জায়গাগুলা কিন্তু হঠাৎ করে খুবই ফ্র্যাজিলিটির মধ্যে চলে আসে। এই জন্য তুর্কি শাসন আমলের যে ওভারঅল মুসলিম শাসন আমলটাকে আমরা যদি চিন্তা করি, তুর্কি শাসন আমল সেটার একটা ভাগ, এরপরে গ্র্যাজুয়ালি আসলো সুলতানি আমল, তারপরে আসলো আফগান আমল, এবং ফাইনালি মুঘল আমল। মুঘল আমল পর্যন্ত যখন এই তুর্কি শাসন আমল থেকে গ্র্যাজুয়ালি ২, ৩, ৪, ৫টা করে করে আপনার বংশ আস্তে আস্তে শাসন করতে করতে যখন মুঘল আমলটা শুরু হলো, তখন কিন্তু আবার সমগ্র ভারত উপমহাদেশ তথা বাংলার চেহারাই চেঞ্জ হয়ে যায়। এটা আমরা সামনে দেখব যে এখানকার সমৃদ্ধি, এখানকার কৃষ্টি কালচার সবকিছু বেশ সুন্দরভাবে আবার স্টেবিলিটি পায়। এই জন্য আমাদের এইটুক অংশ থেকে, অর্থাৎ মুসলিম শাসনের যেই অংশটা, এইখান থেকে আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে যেই পার্টটা, দ্যাট ইজ মুঘল আমল। ঠিক আছে, মুঘল আমল, এইটা এইটা হচ্ছে আপনাদের জন্য একটু ভালো মতো পড়ার যেই জায়গা, ঠিক আছে? আর বাকি যেই জিনিসগুলো আমি ক্লাসে আপনাদেরকে যতটুকু আলোচনা করে দিব, যেই সাল-টালের বিষয়গুলো থাকে, যেটা নিয়ে সবাই খুব ফ্রাস্ট্রেটেড থাকে, যে ইতিহাসের সাল মনে থাকে না, বা হচ্ছে এই জায়গাগুলো খুব ঝামেলা লাগে, আপনাদের জন্য একটা ওপেন ইনস্ট্রাকশন: যা মনে থাকবে না তা মনে রাখার চেষ্টা করবেন না, অন্তত ইতিহাসের ক্ষেত্রে। আপনার এত সাল, এত আপনার হচ্ছে কোন রাজার কবে সিংহাসনে আরোহণ করেছেন, কবে সিংহাসন থেকে নামছেন, এত ডিটেইল আসলে একটা হিউম্যানলি মানুষের পক্ষে সম্ভব না। এটা কি মনে রাখা পসিবল? কোন শাসনামল কতদিন কি শাসন করছে? নিউমারিক ডিজিট যত কম পারবেন মনে রাখবেন, ঠিক আছে? এখান থেকে যদি ১-২টা প্রশ্ন আসে, বাদ দিবেন। আপনাকে বাংলাদেশ বিষয়াবলীর ৩০টার মধ্যে ৩০টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, নট এট অল নিডেড, ঠিক আছে? কাজেই স্মার্ট যারা, তারা হচ্ছে সাল সংক্রান্ত জিনিস যা আপনার মেমোরিতে প্রেশার দেয়, ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখেন আমরা যদি জাস্ট একটু তুর্কি শাসনটা দেখি। আর আমি হচ্ছে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ অনেকেই জিজ্ঞেস করেন যে আমি কোন বই থেকে পড়াচ্ছি বা কোন জায়গাটা আমি ফোকাস করছি। আমি বাংলাদেশ বিষয়াবলীর আজকের যে চ্যাপ্টারটা, এটা বেসিক ভিউ থেকে ফলো করছি, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে প্রিসাইজ ভাবে দেয়া আছে। যাদের বই নাই, সমস্যা নাই, ক্লাসের লেকচারগুলো করলেই মোটামুটি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এবং এখান থেকেও যে সব পড়তে হবে তা না, এখান থেকেও কিন্তু একটু গুছিয়ে বাদ দিয়ে পড়তে হবে, কারণ অনেক ইনফরমেশন দেয়া থাকে বইয়ে, স্বাভাবিকভাবেই সবকিছু সমান গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখন দেখেন মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাসের যে সময়কাল, এই বাংলায়
রাজনৈতিক ইতিহাসের সময়কাল। আচ্ছা, তার মানে কি এর আগে ইতিহাস ছিল না? অবশ্যই ছিল। কিন্তু এই যে রাজনৈতিক ইতিহাসের যে সূচনাটা 1204 থেকে, এই সময়কালটাকে কেন 1204 থেকে ধরা হলো 1757, অর্থাৎ পলাশী যুদ্ধের মানে সময়কাল পর্যন্ত ধরা হয়েছে। কারণ এই টাইমটাতে হচ্ছে সর্বাধিক পরিমাণ যেই ব্যালেন্স ইমব্যালেন্স সবকিছুর একটা, যেটা আমি বললাম যে কালচারাল যে চেঞ্জের বিষয়টা এই সময়টাতে সবচেয়ে সিগনিফিকেন্টলি দেখা গেছে। আচ্ছা, এই কারণে এখন দেখেন এইখান থেকে আরো কিছু এমসিকিউ, এগুলা কিন্তু এমসিকিউ যা লিখে দিচ্ছি শালে, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? বাংলায় মুসলিমদের শাসন থাকে, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসা একটা প্রশ্ন কিন্তু। বাংলা মুসলিমদের শাসনে থাকে এই 1204 থেকে 1765 সাল পর্যন্ত। তার মানে বক্সারের যুদ্ধের যেই সময়কালটা আমরা জানি 1764, অর্থাৎ 1765 সাল পর্যন্ত থাকে। আচ্ছা, বাংলায় প্রথম মুসলিম শাসক, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, বাংলায় প্রথম মুসলিম শাসক। এখানে কিন্তু কিছু কনফিউশন থাকে, আমি একটু জাস্ট দেখাই দিই। উনার এত বড় নাম দরকার নাই। আচ্ছা, দেখেন, প্রথম মুসলিম শাসক, আরেকটা আছে সার্থক প্রথম মুসলিম শাসক, আরেকটা আছে জনপ্রিয় জনপ্রিয় মুসলিম শাসক, ঠিক আছে? এখানে যখনই এগুলা এগুলা একটা একটা করে অ্যাড হবে, তখন থেকেই কিন্তু আপনার আচ্ছা, এখানে হচ্ছে তখন কিন্তু অ্যান্সার চেঞ্জ হইতে থাকবে, ঠিক আছে? কাজেই যখন আপনাদের একদম স্ট্রেইট অ্যাওয়ে প্রশ্ন থাকবে বাংলায় প্রথম মুসলিম শাসক কে, স্ট্রেইট অ্যান্সার হবে এইটা। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখেন এই যে বিখ্যাত ব্যক্তি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, সে একটা এত বড় রেভলিউশন ঘটাইলো, তার সম্পর্কে আমাদের কিছু জিনিস একটু জানতে হবে। খুব বেশি ডিটেইলে জানার দরকার নেই, যতটুকু দরকার ততটুকু, ঠিক আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে তিনি এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার, আচ্ছা, এখানে দেখেন প্রথম কথা হচ্ছে তিনি যখন ওই যে লক্ষণ সেনকে পরাজিত করে উপমহাদেশ তথা বাংলায় প্রবেশ করে, তখন সে কোন সাইডে আগে মুসলিম শাসনের সূচনা করে বা তার প্রবেশ পথটা কোন দিকে ছিল, এটা কিন্তু একটা পিএসসির কোন একটা রিক্রুটমেন্টের পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে? বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশ, এটা হচ্ছে বাংলার উত্তর উত্তর পশ্চিমাংশ মুসলিম শাসন, পশ্চিমাংশে মুসলিম শাসনের সূচনা হয়। আচ্ছা, তার এই যে শাসনটা শুরু হয়েছে, এটার জাস্ট একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড একটু শুনে রাখবেন। তিনি হচ্ছে গিয়ে মূলত একজন খুবই আহ, কৌশলী একজন যোদ্ধা ছিলেন, ঠিক আছে? এবং তিনি হচ্ছে যে আমরা স্ট্র্যাটেজিক ওয়ারিয়ার বলতে যা বুঝি তার মধ্যে এই জিনিসটা ছিল, এবং তিনি ছিলেন খুবই হাই অ্যাম্বিশাস, ঠিক আছে? তার মধ্যে মোটেই কিন্তু দেখেন সে যখন বাংলায় আক্রমণ করে, তার প্রিপারেশন কিন্তু ছিল খুবই কম। সেইখানে আপনি চিন্তা করেন একটা সেন বংশের একদম জম্পেশ একটা আয়োজন, তাদের শাসন আমল চলতেছে, তাদের রাজা প্রেজেন্ট আছে, তাদের আস্তাবলে হাতি ঘোড়া, তাদের সৈন্য সামন্তর কোনো অভাব নাই। তার মানে তারা একদম একটা যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য তারা হচ্ছে একদম প্রস্তুত একটা জনপদ
প্রস্তুত একটা রাজ্য, কিন্তু সেই রাজ্যে এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কি করছে, তিনি হচ্ছে গিয়ে কোনো রকম কোনো কাহিনী টাহিনী ছাড়া, কোনো ধরনের সৈন্যের আধিক্যতা, ঘোড়া হাতি টাতি ছাড়া জাস্ট মোটামুটি ধরেন 17 থেকে 18 জন অশ্বারোহী যারা ঘোড়া চালায়, এরকম 17 থেকে 18 জন মানুষকে নিয়ে তিনি জাস্ট প্রবল বেগে এই লক্ষণ সেনের যে সাম্রাজ্য সেখানে প্রবেশ করে। এবং এই লক্ষণ সেন এতটাই হতচকিত হয়ে যায় যে মানে তার কাছে মনে হচ্ছিল না যে এটা 17-18 জনেরই একটা বহর। সে মূলত ভয়ে আতঙ্কে সে ভাবতেছে অনেক বড় কোনো রাজ্য হয়তো তাকে আক্রমণ করছে, সে অনেক বড় কোনো রাজ্য দ্বারা আক্রান্ত। এই চিন্তা করে সে কিন্তু একদম কোনো রকম সিচুয়েশন না দেখে, জাজ না করে, কোনো সৈন্য সামন্তকে কোনো ধরনের ইনস্ট্রাকশন না দিয়ে সে স্ট্রেইট অ্যাওয়ে যেটা করলো, ঠাস করে পালায়ে গেল। এবং কোনো রকম রক্তপাত ছাড়া এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এত দিনের একটা শাসন ব্যবস্থা, ধরেন সেন পাল অনেকগুলা প্রাচীন শাসন ব্যবস্থাকে জাস্ট তুড়ি মেরে উড়ায় দিয়ে মুসলমান শাসনের সূচনা করলো। ঠিক আছে, কাজে এই জিনিসটা হচ্ছে গিয়ে তার সাহসিকতা বা তার প্রজ্ঞা বা তার যে উচ্চাভিলাষ এইটারই একটা প্রমাণ। এটা হচ্ছে জাস্ট ছোট্ট করে এইটুক জানলেই হবে। আচ্ছা, উনার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এইটা একটা এমসিকিউ প্রশ্ন, তিনি কোথাকার অধিবাসী ছিলেন? অধিবাসী ছিলেন কিন্তু আফগানিস্তানের। আফগানিস্তান। অনেককে এই জিনিসটা তুর্কি শাসন আমলের কথা ভেবেই তুরস্ক দাগায়, এটার কিন্তু একটা অপশন থাকে। এমসিকিউ এর যে প্রশ্ন হয়, এমসিকিউ এর একটা প্রশ্নতে তুরস্ক অপশন থাকে এবং অনেকেই ভুল করে এই জিনিসটা করে। উনি ছিলেন আফগানিস্তানের অধিবাসী, এটা মনে রাখেন। জাতি হিসেবে ছিলেন তুর্কি। এই যে এই কনফিউশন, এগুলা হচ্ছে গিয়ে কি জানেন, মানে মানুষকে কনফিউজ করে প্রিলি থেকে বাদ দেওয়ার বিভিন্ন প্যাটার্ন। জাতি হিসেবে ছিলেন তুর্কি, এইটা খুব ভাইটাল। এইখান থেকে একটা প্রশ্ন কিন্তু প্রায়শই আসে, এই দুইটা প্রশ্ন এখন পর্যন্ত বিসিএস পরীক্ষায় অনেকবার আসছে, এটা একটু মাথায় এখনই ঢুকায় ফেলেন। আবার তার বংশ, তার বংশ ছিল খিলজি বা খলজিও লিখে অনেক জায়গায়, খিলজিটাই দেখেন, হ্যাঁ খিলজি, খিলজি, খিলজি বংশের। আচ্ছা, এরপরে দেখেন তিনি হচ্ছে পেশায় ছিলেন সৈনিক, দরকার নাই। তিনি বিহার জয় করেছিলেন 1203 সালে, দরকার নাই। তিনি বাংলা জয় করেন কবে, এইটা ইম্পর্টেন্ট। বাংলা জয় করেন 1204 সালে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তিনি হচ্ছে আরেকটা, তার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে বাংলার রাজধানী তিনি কোথায় স্থাপন করেছিলেন? তিনি বাংলার রাজধানী স্থাপন করেন, রাজধানী স্থাপন করেন লক্ষণাবতীতে, যেটা হচ্ছে গৌড়। গৌড়, যেটা আগে আগে হচ্ছে গিয়ে রাজধানী লক্ষণ সেনের সময়ে, যে তিনি তো দ্বিতীয় রাজধানী হিসেবে নদিয়াকে, লক্ষণ সেনের রাজধানী তো ছিল নদিয়া, যেটা সে দ্বিতীয় রাজধানী হিসেবে বলা হয়। এর আগে সেন বংশের যে অরিজিনাল প্রথম সেন বংশ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু গৌড়ে ছিল তাদের রাজধানী। ঠিক আছে, গৌড়। তো সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলার রাজধানীটা তখন আবার হচ্ছে গিয়ে এই গৌড়েরই একটা অংশ লক্ষণাবতীতে স্থাপন করেন, এবং এইটা কিন্তু পরীক্ষায় আসে। এবং তখন এই লক্ষণাবতী লখনৌতি নামে পরিচিত ছিল, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, লক্ষণাবতীতে, তার মানে নদিয়া থেকে লক্ষণাবতীতে এটা ট্রান্সফার হয়। না না না, আফগানিস্তান তুর্কির আন্ডারে ছিল না, উনি হচ্ছে গিয়ে তুর্কি বংশোদ্ভূত। ঠিক আছে, বা জাতিতে তিনি তুর্কি, কিন্তু আমরা থাকে না অনেক সময় যে আমাদের প্রপিতামহ একটা জায়গা থেকে আসছে, পরে আমরা হচ্ছে গ্র্যাজুয়ালি আরেকটা জায়গায় আমাদের বংশ বিস্তার করতে করতে আমাদের যেই অবস্থানটা হয় আর কি, এইটা। আফগানিস্তান তুরস্কের আন্ডারে ছিল না তখন। আচ্ছা, এরপরে দেখেন লক্ষণাবতীতে, যেটা হচ্ছে গৌড়ে ছিল, গৌড়, গৌড়ের একটা অংশ, এবং তখন এর নাম ছিল লখনৌতি।
লখনৌতি। আচ্ছা, এখন দেখেন তিনি হচ্ছে গিয়ে খুবই, বললাম যে এটা খুবই চৌকস যোদ্ধা, খুবই হচ্ছে গিয়ে আপনার সাহসী মানুষ, সাহসী যোদ্ধা, খুব ভালো অশ্বারোহী, তিনি খুবই দুর্দান্ত ঘোড়া চালাইতে পারতেন। কিন্তু ভাগ্যের খুবই নির্মম পরিহাস, সেটা হচ্ছে এই ১২০৪ সালে তিনি বাংলা জয় করে শাসন শুরু করলেও তার পরবর্তী সময়ে মাত্র ২ বছরের মাথায় তিব্বত অভিযানে, তার মানে তার মধ্যে কি একটা উচ্চাভিলাষ, সে খালি জয় করার নেশায় তাকে পেয়ে বসছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার মৃত্যু হয় ১২০৬ সালে তিব্বত অভিযানে। তিব্বত জয়ের জন্য তিনি যখন বের হন তিব্বত অভিযানে ১২০৬ সালে ১২০৬ সালে তিনি আলী মর্দান নামক একজন আমির দ্বারা হচ্ছে গিয়ে তিনি আর কি মানে আততায়ী। মর্দান এই অপশনটা মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না, মানে এটা জাস্ট ইনফরমেশনটা জানার জন্য, এটা বেশি ইম্পর্টেন্ট, এই সালটা ইম্পর্টেন্ট। তিনি হচ্ছে নিহত হন, এটা বলা হয় যে যে তাকে হত্যা করে তার নাম ছিল আলী মর্দন, আলী মর্দান, সরি আলী মর্দান। তিনি ছিলেন আমির। আমির হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার জায়গায় তখন রাজার মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা হচ্ছে ব্যবসায়িক কার্যক্রমগুলোর সাথে জড়িত ছিল তার আর কি, মানে একটা ছোট্ট, আমরা ওই যে সুবা টাইপের বা হচ্ছে একটা ছোট্ট প্রদেশের শাসন কার্যের যেই কাজগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিই, এমন একজন মানুষ ছিল, ঠিক আছে। এই লোকের দ্বারা সে হচ্ছে হত্যা হয়। আচ্ছা, নাকি দিনাজপুরের দেবকোটে, মানে ও জায়গাটা, জায়গাটা হচ্ছে দিনাজপুরের দেবকোটে, জায়গাটা দিনাজপুরের দেবকোটে, কিন্তু ওই যে বললাম আপনার হচ্ছে তিব্বত অভিযানে বের হয়েছিল সে, আপনার যে ইনফরমেশনটা সেটা হচ্ছে একদম এক্সাক্ট কোন জায়গায় সে নিহত হয়, এত ডিটেইল আর কি আর বলি নাই, আর বইয়ের মধ্যে নাই দেখে ওটা আমি লিখিও নাই। দিনাজপুরের দেবকোটে। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন, এটাও জেনে রাখতে পারেন আর কি। আচ্ছা, এখন দেখেন আপনাদের কিছু সালের কচ মানে করচা দেই আর কি, ঠিক আছে। এই সালগুলো একটু কষ্ট করে যদি মনে রাখতে পারেন খুবই ভালো, না মনে রাখতে পারলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু একটু যদি মনে রাখতে পারেন এখান থেকে মাঝে মধ্যে একটা দুইটা প্রশ্ন, একটা দুইটা না, একটা প্রশ্ন হয়তো কমন আসলেও চলে আসতে পারে, ঠিক আছে। একদম আমি খুবই সিলেক্টিভ কয়েকটা সাল দিব, যদি মনে রাখতে পারেন তাহলে ভালো। আচ্ছা, এই যে বাংলায় মুসলিম শাসন, মুসলিম শাসনের যে ইম্পর্টেন্ট যে বংশের শাসনগুলা ছিল সেই জায়গাগুলো আমি জাস্ট একটু দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে গিয়ে আমরা যেটা আর কি জানা দরকার সেটা হচ্ছে আপনার ধরেন এই যে তুর্কি শাসন আমল থেকে তো শুরু হইলো তুর্কি শাসন, তুর্কি শাসনের পরে বাংলায় আসলো সুলতানি আমল, সুলতানি আমল। এরপরে বাংলায় আসলো আফগান শাসন, আফগান শাসন। এরপরে বাংলায় আসলো সর্বশেষ মুঘলদের শাসন, মুঘল শাসন। আচ্ছা, এখন দেখেন তুর্কি শাসনে আবার হচ্ছে মানে এই যে তুর্কি শাসনটা বা তুর্কি বংশোদ্ভূত যেই শাসন ব্যবস্থাটা, সেটা তো একটা বংশ দিয়ে এত বছর লং টাইম তো করা সম্ভব না, ঠিক আছে। তো দেখা গেছে প্রতিটা শাসন আমল আবার ছোট ছোট টেনিওরে ভাগ করা আছে, ঠিক আছে। যেমন হচ্ছে তুর্কি শাসন আমলটাকে দুইটা ফেজে হচ্ছে আপনার ক্যালকুলেট করা হয়। একটা হচ্ছে গিয়ে খিলজি শাসন, আরেকটা হচ্ছে দিল্লিতে মুসলমান শাসন প্রধান যে মামলুক শাসন আর কি, যেটা হচ্ছে দাসরা যেই শাসনটা করে
মুসলমানদের আমলের যেই সময়কালটা দাসরা শাসন করছে, মামলুক শাসন, সেটা যেহেতু একজন লিখছেন সাল মনে থাকে না, তাইলে তুর্কি শাসন আমল থেকে জাস্ট এতটুকুই মনে রাখেন যে এখানে 1200, আচ্ছা থাক, তুর্কি শাসন আপনাদের জন্য বাদই দিয়ে দিলাম, জান, এটা মনে রাখতে হবে না, খালি এইটুক মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখেন সুলতানি শাসন আমল। এইখানে আবার একটু জিনিস মনে রাখতে, এটাতে ছাড় নাই কোনো, এটা ইলিয়াস শাহী বংশ, এইটা কিন্তু পরীক্ষায় আসে। ইলিয়াস, এটা আপনার খিলজি বংশ, মামলুক বংশ বাদ, দরকার নেই, এগুলা মনে রাখতে হবে না। ইলিয়াস শাহী বংশ, এইটা একটু মনে রাখতে হবে। ইলিয়াস শাহী বংশ যারা হচ্ছে সুলতানি আমলের সূচনা করছে 1342 থেকে 1411, এইটা একটু মনে রাখেন কষ্ট করে, ঠিক আছে, যদি পারেন। তারপরে এই ইলিয়াস শাহী বংশের পরে একজন হিন্দু রাজা আবার কিছু সময়ের জন্য বাংলার শাসন ব্যবস্থা হচ্ছে হাতে নিয়ে নেন, সে হচ্ছে রাজা গণেশ। এই যে আমরা এখন চৌধুরী টাইটেলটা ব্যবহার করি না, বিভিন্ন আমরা নামের ক্ষেত্রে চৌধুরী ব্যবহার করি একটা অ্যারিস্টোক্রেসি শো করার জন্য। এই রাজা গণেশ যারা হচ্ছে এই ইলিয়াস শাহী বংশের পতন ঘটিয়ে সাময়িক সময়ের জন্য শাসন ব্যবস্থায় আসে, তারাই কিন্তু মূলত এই চৌধুরী টাইটেলটা তখন যারা সমাজের একদম শাসক শ্রেণীর ছিল তারা তাদের নামের এই টাইটেলটা ইউজ করতে হবে। এই টাইটেলের ব্যবহারটা কিন্তু রাজা গণেশের কাছ থেকেই আসছে, দরকার নেই। এরপরে রাজা গণেশের পরে পরবর্তীতে আবার হচ্ছে এই ইলিয়াস শাহী বংশ আবার ক্ষমতায় আসে, তারা আবার এই রাজা গণেশকে সরাই দিয়ে আবার সিংহাসনে বসে, এইটাও আপনাদের মনে রাখার দরকার নাই। পরবর্তীতে যেটা হয়, হাফসি হাফসি সম্প্রদায় যারা আছে তারাও হচ্ছে গিয়ে ধরেন যাযাবর টাইপের, ঠিক আছে, মানে তাদের মধ্যেও হচ্ছে গিয়ে একটা ইনফিউরিটি কমপ্লেক্স বলি না আমরা, যে ওরা আমার চেয়ে বড়, বা আমরা হচ্ছে নিজেদেরকে একটু দাস বা এই ধরনের যে একটা মেন্টালিটি থাকে, হাফসি সম্প্রদায়টাও কিন্তু এই ধরনের ছিল, ঠিক আছে। এই ইলিয়াস শাহী বংশ দ্বিতীয়বার যখন রাজা গণেশকে হটায় দিয়ে ক্ষমতায় আসে, পরবর্তীতে কিছু সময়ের জন্য আবার হাফসি শাসন কায়েম হয়, কিন্তু লাস্টে যেটা আবার এই হাফসি শাসনকে সরাই দিয়ে হুসেন শাহী বংশ ক্ষমতায় আসে। এই সালটাও একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এইটা অসংখ্যবার পরীক্ষায় আসছে। হুসেন শাহী আমল, এখানে একটা দুইটা তিনটা দরকার নেই, এই হুসেন শাহী আমল, এইটার উপরে দয়া করে একটু 3 স্টার দেন, এইটা কিন্তু পরীক্ষায় একাধিকবার আসা প্রশ্ন। 1493 থেকে 1538 সাল পর্যন্ত হুসেন শাহী আমলের সময়কাল ছিল। আচ্ছা, এরপরে যেটা বললাম আফগান শাসনটা শুরু হয়েছে সুর শাসনের মাধ্যমে, ঠিক আছে। সুর কারা? সুর হচ্ছে এই আফগানের একটা খুবই শক্তিশালী যোদ্ধা বংশীয়, ঠিক আছে। এই সুর যারা ছিল বা সুর বংশের যারা, তারা হচ্ছে গিয়ে ধরেন খুব শৌর্য বীর্য সম্পন্ন শাসকরা ছিল। তারা হচ্ছে যখন বাংলার শাসন হাতে নেয়, তখন সেখানে কিছুদিন বলতে মোটামুটি ভালোই কয়েক বছরের জন্য এই সুররা শাসন করে। পরবর্তীতে স্বাধীন সুর সালতানাত হিসেবে এই শাসন ব্যবস্থাটা আরো বৃহৎ আকারে ছড়ায়। সালতানাত, সুর বংশের যে সালতানাতের শাসনকাল যেটাকে ধরা হয়, সুর বংশ আসার পর থেকে তাদের রাজ্য বিস্তার করা থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের যেই আপনার রাজ্যগুলো দখল করে, এই সামগ্রিক বিষয়টা যখন একটা নির্দিষ্ট সময়কাল ধরে রাজ্য ব্যবস্থা পরিচালনার হিসাব করা হয়, তখন সেটাকে স্বাধীন সুর সালতানাত হিসেবে ধরা হয়। আচ্ছা, আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সুর সালতানাত, স্বাধীন সুর সালতানাতকে হটিয়ে দিয়ে পরবর্তীতে আরেক পার্টি আফগান শাসকরা হচ্ছে বাংলার ক্ষমতায় বসে, তারা হচ্ছে কররানী শাসন। এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, এইটা একটু মনে রাখেন। এরাও খুবই শক্তিশালী, এবং এখানে এই কররানী শাসন এটা হচ্ছে মোটামুটি এরাও হচ্ছে আফগানেরই আরেকটা বংশ আর কি, ঠিক আছে, আফগানেরই একটা জনপদ এই কররানী। এরা ছিল 1563 থেকে 1576, 1563 থেকে 1576, খুবই কম সময় কিন্তু দেখেন, একদম অল্প সময়ের জন্য এরা আসে।
আচ্ছা, এরপরে বসদের শাসন শুরু হয়েছে। মুঘল আমল মানেই হচ্ছে বস অফ দ্য বস। এদের কথা আপনাদের মনে রাখতেই হবে। এটা না চাইলেও রাখতে হবে, এটা চাইলেও রাখতে হবে। ১২ ভূঁইয়াদের শাসনকাল। আমরা জানি যে এই যে ১২ ভূঁইয়া মুঘল আমলে হচ্ছে গিয়ে একটা শক্তিশালী জমিদার বলেন বা শাসক বলেন, তাদের একটা জোট যারা বাংলাকে শাসন করত। ঠিক আছে? তারা হচ্ছে গিয়ে বাংলার যত ধরনের কার্যপ্রণালীগুলা ছিল, তারা একক সিদ্ধান্তে স্বাধীনভাবে শাসন করার একটা সুপ্রিম পাওয়ার হোল্ড করত এই ১২ ভূঁইয়ারা। ঠিক আছে? কাজেই এই ১২ ভূঁইয়াদের শাসনকালটা অবশ্যই ইম্পর্টেন্ট। ১২ ভূঁইয়াদের শাসন যেটা মুঘল আমলে দেখা গেছে সেটা হচ্ছে ১৫৭৬ থেকে ১৬১০ পর্যন্ত। ঠিক আছে? এরপরে আসলো সুবা বা প্রদেশের। যখন এই ১২ ভূঁইয়ার কনসেপ্টটা বা হচ্ছে এই ধরেন এই শাসন ব্যবস্থাটা যখন নেক্সট স্টেপে যায়, সেখানে আমরা দেখি সুবেদারি, যে সুবা বা প্রদেশগুলা থাকে মুঘল আমলে, বাংলাকে বিভিন্ন খণ্ডিত অংশে ভাগ করা হয়। সমগ্র ভারতবর্ষকে ছোট ছোট সুবায় ভাগ করা হইতো। ওই সুবার যারা প্রধান ছিল বা ওই প্রদেশের যারা প্রধান ছিল, তাদেরকে বলা হইতো সুবেদার। এই সুবেদাররা যখন এই শাসন কার্যগুলো পরিচালনা করত, সেটা হচ্ছে সুবেদারি শাসন আমল। এই সালটাও কিন্তু ইম্পর্টেন্ট। সুবেদারি শাসন, এই সুবেদারি শাসন হচ্ছে ১৬১০ থেকে ১৭ সাল পর্যন্ত। এই সালগুলা কিন্তু কম্পারেটিভলি একটু মনে রাখা সহজ আমার কাছে মনে হয়। আর লাস্টে হচ্ছে একদম যারা মুসলিম শাসনের একদম শেষ কাল পর্যন্ত আমাদের যে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে আমরা বলিদান করার মাধ্যমে আমাদের মুসলিম শাসন অবস্থার যেই জবনিকা পতন হয়, সেইটার সূচনা হয়েছিল মূলত এই নবাবী আমল থেকে। এই সালটাও একটু মনে রাখতে হবে। এটা নিজামত বা নবাবী আমল, নবাবী আমল মনে রাখলেই হবে। এই যে নবাবী সেমাই আমরা ঈদের সময় রান্না করি, এটা কিন্তু এই নবাবী আমল থেকেই আসছে। ঠিক আছে? এই নবাবরা তখন খাইতো এগুলা। এরা আবার খুব পশ লাইফ লিড করতো নবাবী আমলের সময়। ঠিক আছে? এরা হচ্ছে ১৭০০ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত। আচ্ছা, এই গেল মোটামুটি যেইটুক থেকে প্রশ্ন আসে না আসলে, টু বি অনেস্ট। এই যে মানে প্রশ্ন আসেই না, কিন্তু এই জায়গাটা যেমন এখান থেকে একাধিকবার এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা একাধিকবার আসছে। একটাই প্রশ্ন, ধরেন এটা আপনার মনে নাই, আপনি ওই ৩০টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বাদ দিলেও কি আসে যায়, একটা প্রশ্ন বাদ দিলে কোনো সমস্যা নেই। এই জন্য বললাম আর কি যে সাল, এখন যাদের মাথা অনেক ভালো, এমন অনেক মানুষ আছে না যে যাদের একদম ডিজিট পুরা মনে থাকে, তারা এগুলো তো আর বাদ দেওয়ার দরকার নেই, এই জন্য পড়লাম। কিন্তু আমার মতো যারা হচ্ছে অসহায় গরিব স্টুডেন্ট আছে, আমার ভাই ডিজিট টিজিট কিচ্ছু মনে থাকতো না, আমি এগুলা পড়তামও না, এগুলো আমি অ্যান্সারও করতাম না। কিন্তু যারা হচ্ছে গিয়ে মেধাবী বা যারা হচ্ছে মানে মনে রাখতে পারে যে সকল স্টুডেন্ট, তাদের জন্য একটু দেখাই দিতে হয়, ওরা খামাখা একটা মার্ক কেন ছাড়বে, এই জন্য। আচ্ছা, এখন দেখেন আমরা একদম ধাপাধাপ কয়েকটা এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন করব। সেটা হচ্ছে তুর্কি শাসন আমল থেকে আর কি। এই তুর্কি শাসন আমল, এখানে খিলজি বংশও আছে এখানকার ইনফরমেশন থেকে, প্লাস হচ্ছে গিয়ে আপনার যেই মামলুক শাসন সেই সেই জায়গাগুলো থেকে আর কি। আচ্ছা, সবচেয়ে প্রথম কথা যেটা ছিল, এই রাজনৈতিক অবস্থা কিন্তু বিদ্রোহ বিশৃঙ্খলাপূর্ণ ছিল। ঠিক আছে? এটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম, যেহেতু একটা ব্যাপক পরিমাণ চেঞ্জ আসছে, চেঞ্জ আসার কারণে হচ্ছে এটা তখন একটা খুবই অরাজকতার সিচুয়েশন ছিল। না মানে অসহায় স্টুডেন্ট বলতেছি কেন জানেন? কারণ আমি ম্যাথ পারি না। আমার কোনো ডিজিট মনে থাকে না। আমার হচ্ছে গিয়ে অ্যা কার বাবা কি ছিল বা কোন নবাব কি করতো? এই যে এরকম কিছু প্রশ্ন আছে না যেগুলো আরকি ধরেন অনেক পড়তে হয়। এই জিনিসগুলো আমি মনে রাখতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, আমি ভাই ম্যাথে খুবই বাজে। খুবই, খুবই বাজে। এজন্য আমি নিজেকে খুবই অসহায়, গরিব দুঃখী স্টুডেন্টের কাতারে ফেলছি। এবং আমার মতো যারা ম্যাথে দুর্বল, আমার মনে হয় আপনারাও আমার দলে যোগদান করেন। যে এইসব বাদ দেন, বাদ দিয়ে যেগুলা থেকে সলিড প্রশ্ন আছে ওগুলা পড়াটাই ওয়াইজ। আচ্ছা, এখন দেখেন
এই সময় যে বাংলায় একটা চরম অরাজক সিচুয়েশন ছিল, সেই সময় বাংলাকে কিছু, কিছু মানুষ বাংলার নাম কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ছিল। কখনো এটা ছিল আপনার হচ্ছে অরাজকতাপূর্ণ অঞ্চল, যে যেমন এখানে আছে বিদ্রোহের নগরী, কখনো ছিল দোজকিপুর, তারপরে হচ্ছে উম তারপরে হচ্ছে গিয়ে জান্নাতাবাদ, এই ধরনের যে এগুলা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে একে কোন নাম দিছে, এটা একটু দেখেন। আচ্ছা, বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বাংলাকে, এইগুলা একটু দেখেন। বা বিদ্রোহের নগরী, বিদ্রোহের নগরী বলেছেন জিয়াউদ্দিন বারানি। আচ্ছা, এরপরে দেখেন দোজকিপুর, দোজকিপুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক। বা প্রাচুর্যপূর্ণ নরক, এটা বলছেন ইবনে বতুতা। আচ্ছা, এরপরে দেখেন বাংলার নাম জান্নাতাবাদ, গ্র্যাজুয়ালি উন্নতি হয়েছে দেখেন, বিদ্রোহের নগরী থেকে আসছে প্রাচুর্যপূর্ণ নরক, এরপরে একেবারে জান্নাত সোজাসুজি, ঠিক আছে, জান্নাতাবাদ। এটা এখন যদি এনারা থাকতো কি নাম দিত আল্লাহ জানে। মুঘল সম্রাট হুমায়ুন, মুঘল সম্রাট হুমায়ুন। এই টপিকটা অনেক কনফিউশন লাগে, এখন পর্যন্ত কনফিউজিং কিছুতে কিন্তু যাইই নাই। এখানে কিছু বুঝেন নাই এমন আছে? মানে যারা লিখতেছেন কনফিউজিং লাগতেছে। ওই কমেন্ট তো দেখি না কোনো। আচ্ছা, যাই হোক, ইনি ছিলেন একজন, এই যে জিয়াউদ্দিন বারানি, সে হচ্ছে একজন খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ ছিলেন মধ্যযুগে। তার অনেক রিসার্চের ফলেই সে এই কথা বলছিল, কারণ ওই সময় এই যে বিদ্রোহের নগরী কেন বলা হইতো জানেন? তখন কোনো কারণ হইতেই খালি বিদ্রোহ করতো মানুষ, ঠিক আছে, কারণ স্বাভাবিক একটা অরাজকতাপূর্ণ অবস্থা চলতেছে, এবং যে কোনো দাবি দাওয়া, মানে এটার সাথে এখন আপনি চাইলে এখনের যে সিচুয়েশনটাও অনেকটা এরকমই, কিন্তু তখন এটা আবার বেশি এক্সটেন্ডেড, ঠিক আছে, একদম ধরেন যুদ্ধ হয়ে যেত এরকম অবস্থা। এই জন্য খালি কয়দিন পর পর এই দাবি সেই দাবির জন্য বিদ্রোহ হইতো। এই কারণে এই লোক এই কথা বলছিল। পরবর্তীতে ইবনে বতুতা যখন আসছে বাংলায় বেড়াইতে, তখন দেখছে যে এখানে মানুষের মধ্যে অনেক সুখ টুক আছে, প্রাচুর্য আছে, কিন্তু তারপরেও এখানে হচ্ছে গিয়ে শান্তির একটা অভাব সে ফিল করছে, কারণ ওই যে রাজা প্রজার সম্পর্কের মধ্যে একটা ঝামেলা ছিল আর কি। আর জান্নাতাবাদ মুঘল সম্রাট হুমায়ুন বলছে, কারণ হুমায়ুন অনেক উন্নতি করছিল তখন, এবং তার শাসন আমলে হচ্ছে মোটামুটি ধরেন বাংলা একদম শান্তশিষ্ট একটা ভালো অবস্থানে ছিল, এই কারণে। আচ্ছা, এরপরে দেখেন কিছু উল্লেখযোগ্য শাসক, একদম পিন পয়েন্ট ইনফরমেশন যা লিখবো মনে করবেন এগুলা পরীক্ষার প্রশ্নে আসছে। আপনাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবেন পিএসসি থেকে নেওয়া যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলা এসে গেছে, এই জন্যই এগুলো আমি একটু লিখে দিচ্ছি, এগুলো একটু পড়েন, মানে পড়ে রাখেন আর কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উম প্রথম যেই জিনিসটা জানতে হবে, মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনী গড়ে তুলেন।
এটা ক্লাসেই পড়ে ফেলেন। এগুলা যাতে আর পরে পড়া না লাগে। ঠিক আছে? আচ্ছা। ১ম নৌবাহিনী গড়ে তোলেন সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি। এটা একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসা। এরপরে হচ্ছে উম মামলুক বংশ যেটা বলছিলাম দাস, কি কন্ডাক্ট করতে পারবো ভাইয়া? আচ্ছা, এখানে দেখেন এই যে দাস বংশ বা মামলুক শাসন সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তুঘরিল। আমি নিজেই দিন গুনতেছি যে কবে ইতিহাস শেষ হবে, আমি সংবিধানে যাব, মুক্তিযুদ্ধে যাব। ইতিহাস আমার নিজেরই খুব অপছন্দের একটা সাবজেক্ট। মানে একদম ভাল লাগে না আমার কাছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন উম 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 উম। এখান থেকে আর তেমন কিছু দরকার নেই। ও আরেকটা জিনিস একটু মনে রাখতে পারেন, সেটা হচ্ছে মানে এগুলা অপশনাল আরকি। এগুলা আসে তো মাঝে মধ্যে। ওই যে আমাদের হযরত শাহজালালের মাজার আছে না সিলেটে? ওই হযরত শাহজালাল উনার আগমনটা ঘটছিল সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে পারেন। সুলতান বাংলায় আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ। ঠিক আছে? উনি কে এটা তো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। উনি হচ্ছে গিয়ে একজন ইসলামিক স্কলার বা হচ্ছে একজন খুবই প্রজ্ঞাবান ব্যক্তি এবং তার বেশ কিছু এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ছিল। এটা মানে যারা বিলিভার্স আছেন আম ইসলামে ইসলাম ধর্মের, তারা এটা বিলিভ করেন যে তিনি আরকি একটু সুপার ন্যাচারাল পাওয়ার হোল্ড করতেন। উনার অনেক পাওয়ারফুল একজন প্র্যাকটিস প্র্যাকটিসিং মুসলিম ছিলেন আরকি। ঠিক আছে? আচ্ছা। এখান থেকে এই উনার কাছ থেকে মাঝে মধ্যে ২-১ টা প্রশ্ন আসে। সেটা হচ্ছে তার জন্ম হচ্ছে তুরস্কে, কিন্তু তার বাবা ছিল ইয়েমেনি। মানে ইয়েমেনের। এইটা একটা কোন একটা পরীক্ষায় জানি আসছিল এটা। আ টিচার নিয়োগ যেটা নিবন্ধন পরীক্ষায় মনে হয়। খুবই অবাক হইছিলাম। এত ডিটেইলে প্রশ্ন আসছিল। ওই নিবন্ধনের মাঝে মধ্যে ২-১ টা প্রশ্ন কিন্তু খুব কঠিন হয়। আচ্ছা, তিনি ইসলাম প্রচার করতে সিলেটে এসেছিলেন। এটা আমরা এখান থেকে লিখি, হ্যাঁ? এই সিলেটে আসেন হচ্ছে ১৩০৩ সালে। এখানে দেখবেন অনেক ধরনের গল্প প্রচলিত আছে যে তিনি কুমিরের পিঠে করে আসছিলেন। তারপরে হচ্ছে মানে এই ধরনের অনেক উম লোকমুখে প্রচলিত অনেক ধরনের আ বিষয় আছে আরকি, হ্যাঁ? এগুলা এখন ভেরিফাইড ইনফরমেশন কিনা সেটা আরকি আমি ঠিক জানি না।
আচ্ছা, তার সফর সঙ্গী ছিলেন ৩৬০ জন আউলিয়া, যারা ইসলামে যে প্রিচিং এ কাজ করতো আর কি, ইসলাম প্রচারের ক্ষেত্রে কাজ করতো। এই কারণে ওনার সাথে এই যে সফর সঙ্গী হিসেবে ইসলাম ধর্ম প্রচার করতে সিলেটে আসছেন ৩৬০ জন দেখেই কিন্তু সিলেটকে কি বলা হয়, ৩৬০ আউলিয়ার দেশ। আর চিটাগাংকে বলা হয় ১২ আউলিয়ার শহর। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, এগুলোও আসে পরীক্ষার প্রশ্নে। আচ্ছা, তাকে তাবরিজি তাবরিজি হিসেবে, এটা শুনে রাখেন, এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো আসে না। তাকে হচ্ছে তাবরিজি নামকরণ করেন ইবনে বতুতা। ইবনে বতুতা কিন্তু তার একজন বিশাল ফ্যান ছিলেন, এবং বাংলায় ইবনে বতুতার আগমনের একটা অন্যতম কারণ কিন্তু ছিল তার সাথে দেখা করা। ঠিক আছে, হজরত শাহজালাল রহমতুল্লাহর সাথে দেখা করা কিন্তু ইবনে বতুতার অন্যতম একটা কারণ ছিল বাংলায় ভ্রমণের। এবং তিনি তাকে এই যে তাবরিজি নামকরণ করেন। মানে এটা হচ্ছে গিয়ে এটার মানে হচ্ছে গিয়ে আশ্চর্যজনক কিছু আর কি। ঠিক আছে, মানে ওয়াও ফ্যাক্টর আমরা যেটাকে বলি, এই ধরনের। মানে তার হজরত শাহজালালের আসলে অনেক ধরনের এরকম সুপার ন্যাচারাল কিছু কন্ট্রিবিউশন আছে এইগুলা থেকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি আমল। এই যে গেল তুর্কি শাসন থেকে, এখন আমরা আস্তে আস্তে সুলতানি শাসনের দিকে যাচ্ছি। আপনাদের ইতিহাস ভালো লাগে এমন মানুষ কারা আছেন বলেন তো? স্বাধীন সুলতানি আমল। আচ্ছা, এইখান থেকেও কিছু জিনিস একটু ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন সুলতানি আমলের সূচনাটা আবার একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা। এই যে ফখরুদ্দিন মোবারক শাহ, নামটা কত মানে বড় সড়ো, কত মনে হয় না যে মানে একটা বিশাল কিছু, অনেক মানে বংশীয় কেউ একজন। কিন্তু আনফরচুনেটলি এই যে ফখরুদ্দিন মোবারক শাহ, তিনি কিন্তু জাস্ট একজন আম, বর্মরক্ষকারী ছিল। মানে যেই শাসক তার সাথে যে থাকে না তার প্রোটেকশনের জন্য, সেই প্রোটেকশনের জন্য একজন বর্মরক্ষক ছিলেন এই ফখরুদ্দিন মোবারক শাহ। তার নাম ছিল ফখরা। এই যে ফখরা, এই ফখরা তিনি বর্মরক্ষক ছিলেন মূলত তৎকালীন সোনারগাঁয়ের শাসনকর্তা বাহারাম খান। ঠিক আছে, উনি কিন্তু একজন খুবই শক্তিশালী একজন শাসক ছিলেন। যে সোনারগাঁয়ের বাহারাম খান, তার কিন্তু মানে সোনারগাঁয়ের অনেক ইতিহাসের সাথে তার কন্ট্রিবিউশন কিন্তু খুবই মানে খুবই ইম্পর্টেন্সের সাথে আলোচনায় আছে ইতিহাসের। আচ্ছা, এই বাহারাম খান, হচ্ছে গিয়ে আপনার তার একজন বর্মরক্ষক ছিলেন এই ফখরা। এবং এই বাহারাম খানের সাথে এই ফখরার এমনই গুড রিলেশন ছিল যে এই বাহারাম খান তার অনেক কিছুই, অনেক ডিসিশন, রাজ্য পরিচালনার অনেক ডিসিশনও এই ফখরার কাছ থেকে আলাপ আলোচনা করে নিতেন। ঠিক আছে, কারণ ফখরা হচ্ছে এই বাহারাম খান, উনি তো হচ্ছে গিয়ে তুর্কি শাসন আমলের একজন ব্যক্তি। ঠিক আছে, তার যে জ্ঞান বুদ্ধি বা তার যে প্রজ্ঞা বা তার যে আপনার বিভিন্ন জিনিস বিচার করার যে ক্ষমতা এই বাহারাম খানের, এইটা এই ফখরা খুব ফলো করত। মানে তার সাথে, রাজার সাথে থেকে এই বর্মরক্ষক হচ্ছে গিয়ে একদম খুবই ওয়েল আর্টিকুলেটেড একটা কর্মচারী হিসেবে ছিল। আপনারা দেখবেন কোনো বড় অফিসারের ড্রাইভার যারা থাকে, তারা কিন্তু ওই অফিসারের অনেক ইনফরমেশন জানে, প্লাস অনেক কিছুই হচ্ছে গিয়ে অনেক ডিটেইলের জিনিসপত্র তারা জানে, কারণ সবচেয়ে কাছাকাছি থাকে এমন মানুষদের সামনে কিন্তু অনেক সময় আমরা দেখবেন অনেক কিছু শেয়ার করি বা অনেক কথাবার্তা বলি না। এই ফখরাও হইতেছে এরকম একজন। কিন্তু দেখেন পরবর্তীতে যেটা হয় যে এই বাহারাম খান যখন মৃত্যুবরণ করেন, তখন হচ্ছে তার যোগ্য কোনো উত্তরসূরি ছিল না। মানে হাউ স্যাড ইজ দ্যাট, যে একজন বর্মরক্ষক ওই পরিমাণ কেপেবল ছিল, যেটা এই বাহারাম খানের যে পুত্র টুত্র ছিল বা তার ভাই বা তার হচ্ছে ভগ্নিপতি বলেন, ভাইয়ের ছেলে মেয়ে বলেন, এর মধ্যে কেউ ছিল না। তখন এই ফখরা
সে হচ্ছে বাহারাম খানের জায়গায় স্থলাভিষিক্ত হয় এবং তখন সে মনে করে আমি এখন একটা এত বড় সাম্রাজ্যের রাজা, আমার নাম এরকম ফখরা মখরা রাখলে এটা কেমন লাগে শুনতে। তখন সে নিজেই নিজের নামকরণ করেন ফখরুদ্দিন মুবারক শাহ এবং সুন্দর করে গিয়ে সোনারগাঁয়ের সিংহাসনে টুক করে বসে পড়েন। ঠিক আছে? এবং অনেকে বলে এখানে একটু কনস্পিরেসি আছে। অনেকে বলে এই বাহারাম খান আসলে এই ফখরার হাতেই মৃত্যুবরণ করছে এবং ফখরা হচ্ছে গিয়ে এই তাকে খুন করে সিংহাসনে বসার এই পরিকল্পনাটা অনেকদিন ধরেই করছে এবং করার পরবর্তীতে এই ফলস্বরূপ সে হচ্ছে পুরো জিনিসটা প্ল্যান করে জাস্ট সেট আপ হয়ে গেছে আর কি। এখন এটা দুই ধরনের, ইতিহাসে দেখবেন সবকিছু হচ্ছে কনফিউজিং, এ একটা কথা বলবে আরেকজন আরেকটা কথা বলবে, কাজে এইটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, প্রথম প্রকৃত স্বাধীন সুলতান, এই যে শুরু হয়েছে কনফিউশন, ঠিক আছে? আচ্ছা আমরা একটু শুরু করি হালকা। হ্যাঁ, এই সুলতানি আমলের সূচনা এই ফখরুদ্দিন মুবারক শাহ। আচ্ছা, এখন এই কয়েকটা জিনিস একটু দেখেন। সুলতানি আমলের সূচনা করেছেন উনি, প্রথম প্রকৃত স্বাধীন সুলতান, এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রথম প্রকৃত স্বাধীন সুলতান, এটাও হচ্ছে এই ফখরুদ্দিন মুবারক শাহ। কেন তিনি প্রথম জানেন? প্রথম প্রকৃত কেন? কারণ এর আগ পর্যন্ত এই যে মামলুক শাসনামল চললো তুর্কি শাসনের একটা পার্ট অনুযায়ী, তখন হয়তো কি যে অনেক জিনিসপত্রই হচ্ছে গিয়ে আপনার এই যে তুর্কি শাসন ব্যবস্থা ইনিশিয়ালি যখন শুরু হয়েছিল, সেটা দেখা যায় তো এককভাবে কারো হাতে পাওয়ারটা হোল্ড করা থাকতো না। ঠিক আছে? এই বাহারাম খান বলেন, সে হয়তো বাংলার এই সোনারগাঁয়ের অংশের সাথে তার ক্ষমতার যে জায়গাটা ছিল, বাংলার একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ ছিল সোনারগাঁ, সেখানে প্রধান ছিল বাহারাম খান বা তার আন্ডারে হচ্ছে সোনারগাঁ পরিচালিত হইতো। কিন্তু এই ফখরুদ্দিন মোবারক শাহ এসে করছে কি, আরে রাখ সোনারগা টোনারগা, আমি পুরা বাংলার উপরে আমার প্রকৃত শাসন, তার মানে সে একক ডিসিশন নিয়ে সমগ্র বাংলা পরিচালনা করার দক্ষতা রাখতো। ঠিক আছে? এই জন্য কিন্তু তাকে প্রথম প্রকৃত স্বাধীন সুলতান বলা হয়। ঠিক আছে? এইটা কিন্তু খুব মনে রাখেন, এইটা পরীক্ষায় আসা একটা প্রশ্ন কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এবং তিনি হচ্ছে ১৩৫২ সালে, এই ১৩৫২ সালে হচ্ছে তিনি এই প্রথম প্রকৃত সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেন। আচ্ছা, এরপরে দেখেন তার প্রথম রাজধানী ছিল সোনারগাঁতে, কিন্তু মূল রাজধানী ছিল গৌড়তে। প্রথম প্রথম রাজধানী ছিল সোনারগাঁ, সোনারগাঁতে। এটার তারিখ টারিখ মনে রাখার দরকার নেই। আর মূল রাজধানী অর্থাৎ সুলতানি শাসন আমলের মূল রাজধানীটা কিন্তু গৌড়েই ছিল, যেটা তুর্কি শাসন আমলে যেটা গৌড়ে ছিল সেটা গৌড়েই রাখা হয়েছিল আর কি। ঠিক আছে? কিন্তু তিনি হচ্ছে এই যে সোনারগাঁটা প্রেস্টিজিয়াস ছিল কেন? কারণ ওই যে আপনার বাহারাম খা হচ্ছে গিয়ে সোনারগাঁয়ের শাসক ছিলেন। সোনারগাঁ তৎকালীন বাংলা প্রদেশের বা প্রাচীন বাংলার একটা খুবই অর্থনীতিতে সমৃদ্ধ, কালচার কৃষ্টিতে সমৃদ্ধ একটা জনপদ ছিল। এই জন্য এটা একটা রাজধানীর স্টেটাস বিলং করতো। সোনারগাঁ তখন প্রাচীন বাংলার রাজধানী ছিল। কিন্তু পরবর্তীতে যখন এই ফখরুদ্দিন মোবারক শাহ ওভারঅল বাংলার শাসন কার্যটা হাতে নেয়, তখন হচ্ছে প্রথমত সে যেহেতু সোনারগাঁর সিংহাসনে আরোহণের মাধ্যমে বাংলাটা দখল করে, অবভিয়াসলি তার প্রথম রাজধানীটা সে সোনারগাঁয়ের মাধ্যমেই পরিচালনা করছে। কিন্তু পরবর্তীতে রাজধানীটা আরো বড় আসপেক্টে, যখন আপনি সমগ্র বাংলার শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, তখন এমন একটা জায়গা আপনাকে রাজধানী হিসেবে আহ, তৈরি করতে হবে যেখানে হচ্ছে আপনার বিভিন্ন বাণিজ্য, তারপরে হচ্ছে অর্থনীতি সমৃদ্ধি, বাজার ব্যবস্থা থাকবে, এমন জায়গা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। এবং এই মূল রাজধানী হিসেবে তখন তিনি গৌড় আবার পুনরায় রাজধানী ঘোষণা করেন। ঠিক আছে?
না না না, প্রথম প্রকৃত স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ না, ওইখানেও চক্কর আছে, আমি বলতেছি এইটা প্রথম প্রকৃত স্বাধীন। এইখানেই সমস্যা, প্রকৃত স্বাধীন, প্রথম স্বাধীন দুইটা কিন্তু দুই জিনিস। প্রকৃত স্বাধীনটা উনি লিখেন, আমি পরে যখন ওই পর্যন্ত যাব তখন আবার দেখবেন ওখানে আরেকটা মানে কনফিউশন আছে। আচ্ছা, এখন দেখেন শামসুদ্দিন ইলিয়াস শাহ যেটা বলতেছেন, সমগ্র বাংলার অধিপতি হওয়া প্রথম মুসলিম, সমগ্র বাংলার অধিপতি, প্রকৃত না, প্রথম স্বাধীন সুলতান। বুঝছেন? কি বলবো বলেন? এটাই আপনি যদি একেক বইয়ে দেখেন একেক ইনফরমেশন দেয়া আছে। কিন্তু এই জায়গাটা ২-৩ টা জায়গা থেকে ভেরিফাই করা এবং বিসিএস এর একটা প্রশ্নও আসছে তো, এইজন্য এই জিনিসটা অনেক জায়গায় এই সলভ অনুযায়ী এটা ফখরুদ্দিন মোবারক শাহই হবে। ঠিক আছে? এই কারণে আমি আরকি আপনাদেরকে দিতেছি। আচ্ছা, এখন দেখেন এই গেল মূল রাজধানী। এখন এই যে কিছু শাসকের নাম আর কিছু তাদের কন্ট্রিবিউশন একটু দেখি। কোনো সাল-টাল পড়ার দরকার নাই। কারণ এগুলা মনেও থাকবে না, এগুলা দরকারও নাই। আচ্ছা, ফখরুদ্দিন মোবারক শাহ, এই যার কথা এতক্ষণ দেখলাম, ফখরুদ্দিন মোবারক শাহ, তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবে, তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত একটা রাজপথ তৈরি করেন। চাঁদপুর থেকে চট্টগ্রাম। তার রাজধানী ছিল ইনিশিয়ালি, রাজধানী ছিল সোনারগাঁ। রাজধানী ছিল ইনিশিয়ালি সোনারগাঁ এবং তিনি হচ্ছে সর্বপ্রথম জয় করেন চট্টগ্রাম। চট্টগ্রাম। আচ্ছা, এরপরে দেখেন ইখতিয়ার উদ্দিন গাজী শাহ, তার পুত্রের কথা যেটা বলতেছেন, এটা মানে শাসন করে ১৩৫২ সাল পর্যন্ত, কিন্তু এটা ইতিহাসে খুবই অপ্রয়োজনীয় হিসাবে ধরা হয়। এটার জন্য এটা নিয়ে এত কোনো কথাবার্তা নেই। আরেকজন বস পাবলিক হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, যে যিনি লিখতেছিলেন ভাইয়া, শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই নিয়েও আরেক বস, উনার থেকে অনেক প্রশ্ন আসে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই এই শাসকের কিছু সিগনিফিকেন্ট জিনিস পড়লে ঘুরে ফিরে এগুলা প্রশ্নই আসতে থাকে, বুঝছেন? এর বেশি এখান থেকে আর তেমন কিছু আসে না। এই যে প্রকৃত নাম হাজী ইলিয়াস, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি নির্মাণ করেছেন হাজিপুর শহর ও ফিরুজাবাদের হাম্মামখানা। তিনি নির্মাণ করেন দাঁড়ান একটা সেকেন্ড, আচ্ছা, তিনি হচ্ছে নির্মাণ করেন হাজিপুর শহর ও ফিরুজাবাদের হাম্মামখানা। হাম্মামখানা দেখছেন কেউ? লালবাগ কেল্লায় কিন্তু আছে। এখানে হচ্ছে গিয়ে খুবই সুচারুরূপে আলাউদ্দিন হোসেন শাহও ইম্পর্টেন্ট। ওই পর্যন্ত তো যাই নাই, দাঁড়ান একটু ধৈর্য। এটা উনি, এই ব্যক্তি অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। হাম্মামখানা হচ্ছে গিয়ে খুব পশ, খুব ওয়েল ডিজাইন্ড গোসল করার জায়গা, ঠিক আছে, যেখানে প্রাসাদের ভিতরে স্পেশালি যারা রাজকুমারী, রাজকন্যা, রানী, তারা হচ্ছে তাদের গোসলের ব্যবস্থা ছিল এখানে। আচ্ছা, জলাধারের মতো আর কি। এইখানে এই যে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাংলার অধিবাসীগণ পরিচিতি পায় বাঙালি নামে তার আমলে।
বাঙালি নামে। এই যে এটা একটা আসে পরীক্ষার প্রশ্ন, বাঙালি নামে। আচ্ছা, এরপরে আরেকটা সুপার ইম্পর্টেন্ট, শাহ ই বাঙ্গালা, শাহ ই বাঙালিয়ান, এইটা কার টাইটেল? এইটা মানে এখন পর্যন্ত বিসিএস কোনোটা মনে হয় বাদ যায় না, এই জিনিস আসছে। তার উপাধি, তার উপাধি ছিল শাহ ই বাঙ্গালা, আরেকটা হচ্ছে শাহ ই বাঙালিয়ান। শাহ ই বাঙালিয়ান। আচ্ছা, এরপরে তার যেই সর্বপ্রথমের ঘটনা সেটা হচ্ছে তিনি সমগ্র বাংলার অধিপতি হওয়া প্রথম মুসলিম। এইখানেই একটা টুইস্ট। এই ফখরুদ্দিন মোবারক শাহ যে ব্যক্তি, ফখরা, সে কিন্তু প্রথমত একজন বর্মরক্ষক ছিলেন। খেয়াল কইরেন কিন্তু বিষয়টা। সে তার যে ধর্ম সেটা মুসলিম ছিল কিনা এই বিষয়টা নিয়ে যথেষ্ট ডাউট ছিল, এবং অনেক ইতিহাসবিদ মনে করেন যে এই ফখরা বা ফখরুদ্দিন মোবারক শাহ আসলে মুসলিম ছিল না, সে অন্য কোনো ধর্মে বিশ্বাসী ছিল অথবা নাস্তিক ছিল। ঠিক আছে, এই জন্য তাকে সর্বপ্রথম সমগ্র বাংলার প্রকৃত শাসক বলা হইলেও প্রথম মুসলিম শাসক কিন্তু দিস গাই। বুঝছেন তো? ফখরা কিন্তু হিন্দু মুসলিম কোন ধর্মের ছিল এটার কোনো হিসাব নাই, কিন্তু এই ব্যক্তি যে মুসলমান ছিল এইটাতে কোনো সন্দেহ নেই। কাজে এটা মাথায় ঢুকায় ফেলেন। কেন উনাকে বলা হয় সমগ্র বাংলার সর্বপ্রথম? ভাইয়া প্রশ্নের অ্যান্সার পাইছেন? যিনি লিখছিলেন এটা, সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হওয়া প্রথম মুসলমান। এই যে দিস ইজ দ্য ট্যাগ। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথার মধ্যে ঢুকায় ফেলেন এই ঘটনা। আচ্ছা, এবার আরেকজনের কথা আমরা একটু দেখি। আরেক ব্যক্তি হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, উনিও খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং এই গিয়াসউদ্দিন আজম শাহ হচ্ছে গিয়ে, আপনারা যখন বাংলা সাহিত্য পড়বেন, বাংলা সাহিত্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ের পৃষ্ঠপোষকতা করছে কিন্তু এই গিয়াসউদ্দিন আজম শাহ। ঠিক আছে, গিয়াসউদ্দিন আজম শাহ। আচ্ছা, ওনার থেকে যে ইনফরমেশন গুলো জানতে হবে, আজম শাহ ছিল তার উপাধি। আজম শাহ ছিল তার উপাধি। তিনি হচ্ছে জৌনপুরের রাজা খান জাহানের সাথে তার বন্ধুত্ব ছিল। খান জাহানের সাথে। আচ্ছা, এরপরে হচ্ছে তার কাব্য রচনা, তিনি হচ্ছে আবার এই যে বললাম না তিনি সাহিত্য হচ্ছে গিয়ে আলাউদ্দিন শাহ। আচ্ছা, দেখেন, কাব্য রচনা করতেন ফার্সি ভাষায়, উনি আবার একটু বই লেখালেখি করতে পছন্দ করতেন, কাব্য রচনা করতেন ফার্সি ভাষায়। তারপরে হচ্ছে তিনি যে পারস্যের কবি হাফিজের সাথে পত্রে যোগাযোগ করতে, এটা আমরা আমাদের ম্যাট্রিক পরীক্ষায় পাইছি, ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাইছি, যারা আর কি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, আমি জানি না, মানে পাইতে পারেন। এইটা একটা খুবই কমন প্রশ্ন, এই পারস্যের কবি হাফিজের সাথে পত্রালাপ হইতো, করতেন এই গিয়াসউদ্দিন আজম শাহ। ঠিক আছে, এই গেল মোটামুটি
মুসলিম শাসন আমলের বিষয় মোটামুটি আমাদের এইটুক পার্ট শেষ। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ওই যে গণেশের বংশ থেকে আরো কিছু জিনিস একটু পড়ব, মুঘল শাসন শুরু করব ইনশাল্লাহ। যা পড়াইলাম আমার মনে হয় না এখানে আর কনফিউশন থাকার কোনো জায়গা আছে, কারণ জিনিসগুলাই খুবই সহজ, এগুলো এমন জটিল করে ভাবার কোনো সুযোগ নাই। সো কারো যদি এরপরেও কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট দেখা হবে সোমবার, আগামী সোমবারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।